উত্তেজনা একদম কম মিস্টার কেকে। ওরা সবাই 24 ঘন্টার 1 মিনিট আগ পর্যন্ত তোমার লোক ছিল, এখন আমার লোক। বয়েজ, শুট হিম। জগলু, জয়নাল, তোদেরকে বলে যাচ্ছি, নো ড্রাগস বিজনেস। যদি আমার রুলস ভায়োলেট করিস তাহলে তোদেরকেও একইভাবে মরতে হবে। আমি যা বলি তাই করি, এই জন্যই আমি কিং, ডন নাম্বার 1। বস, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি একজন গরিব স্কুল শিক্ষক। আমি জীবনে বড় কিছু হতে পারিনি, কিন্তু আমার একমাত্র সন্তান সোহেলকে নিয়ে বড় একটা স্বপ্ন দেখেছিলাম। ওই লোহানী শিকদারের ভাই মুন্না শিকদার আমার সেই স্বপ্নটা মিথ্যে করে দিতে বসেছে। কলেজে আমার ছেলেটাকে ওর নেশার আখড়ার সদস্য করে নিয়েছে। কলেজের ক্লাসরুমকে যদি নেশার আখড়া বানানো হয়, তাহলে আমার সন্তানের মতো শত শত সন্তান নেশায় আসক্ত হয়ে শেষ হয়ে যাবে বাবা। আমার মতো ওই সব বাবার স্বপ্নগুলো লোহানী শিকদারের ভাই মুন্না শিকদার মিথ্যে করে দেবে। তুমি তো আমাদের মতো অসহায় বাবা মায়ের চোখের পানি মুছিয়ে দেবার জন্য উপরওয়ালার আশীর্বাদ। তাই আমাদের সন্তানগুলোকে তুমি রক্ষা করো বাবা। রানা, বলো। কলেজ প্রাঙ্গণে যেতে যতটুকু সময় লাগবে, ওই সময়টুকুর পর আমি যেন আর মুন্নার নেশার আখড়ার বিন্দুমাত্র চিহ্ন আছে বলে শুনতে না পাই। ঠিক আছে, তাই হবে। ডাক্তার, আমার ভাই কোন কেবিনে? কেউ যদি আপনাকে কেবিনে থাকার কথা বলে থাকে তাহলে সে ভুল বলেছে। আপনার ভাই কোমাতে আছে। কোমাতে? এখন কি অবস্থা আমার ভাইয়ের? সার্ভাইভ না করা পর্যন্ত ভালো কিছু বলা যাবে না, তবে ওয়েট করতে হবে। 147 লোহানী সাহেব এসেছেন। ওভার। ওকে ওকে বস, লোহানী সাহেব এসেছেন। আসতে বলো। ওভার। ডন, ডন, আমি তোমার বিজনেস পার্টনার। তোমার ভাইয়ের এত সাহস হলো কি করে যে আমার ভাইকে মেরে কোমাতে পাঠিয়ে দিয়েছে? শামীম, রানাকে বল আমি ডাকছি। ওকে। আমি নিজের চোখে রানার শাস্তি দেখতে চাই। অবশ্যই। ও বড় একটা ভুল করবে আর আমি শাস্তি দেব না, তা কি করে হয়? বলো, ডেকেছো কেন? কেন লোহানী শিকদার বলল ওর ভাই কোমাতে আছে? যদি বলতো এইমাত্র কবর দিয়ে কবরস্থান থেকে ফিরে এসেছে, তাহলে আমি মনে করতাম তুই ঠিক কাজটি করেছিস। বেঁচে থাকবে এমন মার তো মারিনি, হয়তো কোথাও জানটা একটু আটকে আছে, সময় মতো ঠিকই বেরিয়ে যাবে। ডন, তাহলে তোমার অর্ডারে আমার ভাইকে রানা মারতে গিয়েছিল? ইয়েস, এই জন্য মারতে গিয়েছিল। তোমার ভাইয়ের সাহস হলো কি করে কলেজের মধ্যে ড্রাগসের আখড়া বানাতে? তুমি কি তোমার ভাইকে আমার রুলসের কথা বলনি? বলনি? ডন ড্রাগস ব্যবসায়ী আর প্রফেশনাল কিলারদের চম। আমি তোমার বিজনেস পার্টনার জেনেই হয়তো সাহস পেয়েছিল। কেন পাবে? শোনো, যদি বিজনেস পার্টনার থাকতে চাও তাহলে এই মুহূর্তে হাসপাতালে যাও। নিজের হাতে তুমি তোমার ভাইকে শুট করবে। কি বললে? আমার ভাই বেঁচে নেই? ডন, আমার ভাইয়ের মৃত্যু দিয়ে তুমি যে শত্রুতা কিনলে
এই শত্রুতার আগুন আমি তোমার ভাই রানার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত জ্বালিয়ে রাখবো। লোহানি শিকদার, আমি আগুনের লাভা দেখেছি, দাবানল দেখেছি। আমাকে তুমি ভুল করেও আগুনের ভয় দেখাবে না, কারণ আমি ফায়ার প্রুফ টন নাম্বার 1। মা, আমরা স্কুলের ভিতর কখন যাব? তোমাদের টিচার ভিতরে কথা বলতে গেছে, ফিরে না এলে কিছুই বলা যাবে না। কেন বলা যাবে না কেন? কিছু গুন্ডা তোমাদের স্কুলটা দখল করে রেখেছে। ওরা কি ডন নাম্বার 1 এর চেয়ে বড়? এক্সকিউজ মি। শুনলাম আপনি বস্তির ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করেছেন। হ্যাঁ, এই জন্য করেছি যে আমি বস্তির ছেলে মেয়েদের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করে প্রমাণ করতে চাই ওদের মধ্যেও ট্যালেন্ট লুকিয়ে আছে। ওরাও সুযোগ পেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে পারবে। ভুল, এখানে কোনো পড়াশোনা হবে না। আমরা যখন একবার দখল করেছি তখন এখানে আমাদের সব রকম অপকর্মের কারবার চলবে। এমন কোন মারপুত এখনো জন্ম নেয়নি যে আমাদের উচ্ছেদ করে ছাত্র ছাত্রীদের ABCD পড়ার ব্যবস্থা করবে। জগলু, তুমি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছো। এই মাস্টার, বলতে এটা কয় নাম্বার বিপদ সংকেত? এই বিপদ সংকেত রাডারও ধরা পড়ে না। জগলু, এখনো বলছি তোমরা এখান থেকে চলে যাও, নইলে এমন মার খাবে 6 মাসে পঙ্গু হাসপাতালের বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে না। বুঝতে পারছি, তোকে না মারা পর্যন্ত তোর মুখ বন্ধ হবে না। এসো সবাই। কি হলো, শুধু নাড়াচাড়া করছিস কেন? খেয়ে নে। 3 স্টার 5 স্টার কোনো হোটেলের খাবারই আর ভালো লাগে না, একই রকম মনে হয়, আলাদা কোনো টেস্টই মনে হয় না। আচ্ছা, তুমি বলতে পারো তোমার মার হাতের শেষ রান্নাটা কত বছর আগে খেয়েছিলে? খেয়ে নে বাবা, শরীরের যে অবস্থা তাতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি এমন কথা বলো না মা, তুমি আমার জন্য 1000 বছর বেঁচে থাকবে, 1000 বছর। রাজা বাবা আমার। সেই 15 বছর আগে। আমার তো মার মুখই মনে নেই, তাই আপনজনের হাতে রান্না খেতে আমার খুব ইচ্ছে করছে। তাহলে তো আমাকেই রান্না করতে হবে। রহমত দাদু, তুমি কিছু বলো। আহা, বলো না, আমি কি বোঝাতে চাইছি। রহমত দাদু, বলো তো
ও কি বলতে চাইছে? তোমাকে বিয়ে করতে বলছে। বিয়ে? আমাকে? কেন, এতে অবাক হবার কি আছে? তুমি কি মঙ্গল গ্রহে কেউ? এই পৃথিবীর মানুষ। তোমার মতো বয়সে সবাই বিয়ে করে। রানা কিন্তু ঠিক কথাই বলেছে। তাছাড়া আমারও তো বয়স হয়েছে, আর কতদিন? বিয়ে বললেই কি বিয়ে করা যায়? মেয়ে খুঁজতে হবে না? তুমি শুধু তোমার পছন্দের কথাটা বলো। হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করার দায়িত্ব আমার। নাম্বার 1, মেয়েটার মধ্যে সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে। নাম্বার 2, এমন একটা মেয়ে হবে যে মেয়ে আমাদের দুজনকে শাসন করবে, আদর করবে। ওকে রহমান দাদু, তুমি কিন্তু সাক্ষী রইলে। ও যে মেয়ের কথা বলছে সে মেয়েই আমি খুঁজে বের করব। ভাই, আপনারা দয়া করে অ্যাম্বুলেন্সটা একটু বেরিয়ে যেতে দিন। আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, মারা যেতে পারে। আমাকে না বলে ট্রাফিককে বলি। দেখুন ভাই, একটু চেষ্টা করে দেখুন না ভাই। আরে কোথায় যাচ্ছ? দেখি না ওনার কোনো উপকার করতে পারি কিনা। যে জ্যাম ট্রাফিক সরাতে পারছে না, সেখানে তুমি কি করবে? আরে যদি ভদ্র মহিলার স্বামীর কিছু হয়ে যায়? আরে এটাই আমাদের ট্রাফিক সিস্টেমের ট্র্যাজেডি। বসো তো, বসো। ভাই, অ্যাম্বুলেন্সটা একটু বের হতে দিন না ভাই, একটু বের। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, একটু দয়া করুন। অবাক লাগছে, কারো কোনো সহানুভূতি নেই, অথচ মুখে বলে মানুষ মানুষের জন্য। কথাটা নিশ্চয়ই কোনো টিভি চ্যানেলের ক্যামেরার সামনে কোনো টক শোতে কোনো সেলিব্রিটিকে বলতে শুনেছেন। একদম মিথ্যে কথা। টিভি চ্যানেলের তো অভাব নেই, টক শোরও অভাব নেই, তাই চান্স পেয়ে নিজেকে হাইলাইটস করতে চায়। আপনি দাঁড়ান, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, আপনারা সবাইকে অ্যাম্বুলেন্সটাকে একটু বেরিয়ে যেতে দিতে পারেন না? কিভাবে বেরিয়ে যেতে দেবো বলুন? ডাইনে বামে 1 হাত জায়গার বেশি 2 হাত জায়গাও খালি নেই। নাম তো দেখি, কিছু করা যায় কিনা। আহা, তুমি যা বলবে ওই মেয়েটাও তাই বলছে। আচ্ছা ভাই, কোনোভাবেই কি অ্যাম্বুলেন্সটাকে যেতে দেওয়া যায় না? আপনারা কি মানুষ? এই যে ম্যাডাম শুনুন, মানুষ না বলেই তো এই গরমে 30 মিনিট আটকে আছি। ট্রাফিকরা আমাদের মানুষই মনে করে না। তারপরও বলবো, এই অবস্থাটা আপনাদের কারো আপনজনের হলে কি চেষ্টা করতেন না? মেয়েটা কিন্তু সামাজিক দায়িত্ববোধ প্রমাণ করছে। ঠিক আছে, তুমিও নেমে দেখো কিছু করতে পারো কিনা। নেমেই দেখি। কি যে করি। প্লিজ এটা একটু দিন না। আপনারা 1 মিনিটের জন্য আমার কথা শুনুন। আমি ডন নাম্বার 1 এর কাছের মানুষ বলছি। ডন নাম্বার 1 এইমাত্র আমাকে ফোন করে বলেছে এই বিশাল জ্যামের মধ্যে যে কোনো একটা গাড়িতে বোমা রাখা আছে, আর বোমা ব্লাস্ট হলেই শত শত লোক মারা যাবে, অনেক গাড়ি ধ্বংস হবে। তাই 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের গাড়ি নিয়ে নিরাপদ স্থানে চলে যান। এ দেখছি সত্যি সত্যি তোমার নাম ভাঙিয়ে জ্যাম ছুটিয়ে দিল। ললিতা, তোকে কেউ চিনল না। হা করে তাকিয়ে কি দেখছে? আমি ছাড়া তো এখানে অন্য কেউ নেই। দেখাচ্ছি। এই হা করে কাকে দেখছো? দেখার জিনিস তো এই মুহূর্তে একজনই, তোমাকে দেখছে। কেন? আমি রসগোল্লা, অমৃত না রসমালাই? কোনটা বলবো? আচ্ছা, আবার আরেকজনের কাছে শোনা হচ্ছে। শোনো, অল্প পানির মাছের মতো লাফালাফি করো না। কানে শোনোনি? আমি কার কাছের মানুষ? শুধুমাত্র মোবাইলে একটা ফোন করব, ব্যাস এসে এমন মার মারবে চোখে আমার চেহারাটা আউট অফ ফোকাস মনে হবে। গাড়িটার টাইম জ্ঞান আছে বলতে হবে। একদম পারফেক্ট টাইম ইন করে গেল।
শোনো, তোমার বুকের ভেতর আমাকে পেয়েছো বলে আবার স্বপ্ন দেখা শুরু করো না। আমাকে নিয়ে একবার ভুল করে স্বপ্ন দেখেছো তো ডন নাম্বার 1 কে বলে দেব, ব্যাস তোমার ওই স্বপ্ন দেখার চোখ দুটো নিজের হাতে অন্ধ করে দেবে। ইয়েস, আমি বুঝতে পারছি তুমি সব চাপা মারছো। এই 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 কি বলতে চাও তুমি? চাপা মারছি? আমি চাপা মারছি? হ্যাঁ, কারণ আমরা শুনেছি ডন নাম্বার 1 কোনো মেয়েকেই পাত্তা দেয় না, সব মেয়েরা ওকে দেখে ভয় পায়। কেন ভয় পাবে কেন? ও দেখতে নাকি বাঘের মতো। বাঘের মতো? আমি ওই বাঘকে বিড়াল বানিয়ে আমার পেছন পেছন কম করে 30 দিন মিউ মিউ করে ঘুরিয়েছি। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তারপর? তার আর পর নেই। কেন কেন? শুকনো মুখে অনেক কথা বলেছি। পকেটে টাকা আছে? টাকা থাকলে কোনো ফাস্টফুডের দোকানে চলো, টাকা খরচ করে গল্প শুনলে মজাটা বেশি মনে হবে। তুমি না আসলে ট্যালেন্ট। এখন যদি বলি থাক গল্পটা শুনবো না, তাহলে বলবে পকেটে টাকা নেই। মাইক্রো, কাম অন কাম অন প্লিজ। চলো লিখুন সিরিয়াল নাম্বার 39, 45, 57, 69, 82, 95, 100। এতগুলো আইটেম? ডন নাম্বার 1 এর কাছের মানুষ বলে কথা। ভবিষ্যতে আমাদের কোনো প্রয়োজন হতে পারে, আর সেই দিন তুমি যাতে করে আমাদের হয়ে সুপারিশ করে দাও সেজন্য। অবশ্যই বলে দেব, আর আমি বললে কাজটাও হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে সম্পর্কটা প্রেম পর্যন্ত। একটা মিথ্যার জন্য এখন দেখছি 10টা মিথ্যা বলতে হবে। বলো না, প্রথম দেখাটা কোথায় হয়েছিল? সে এক মজার ঘটনা। প্রথম দেখা হয়েছিল কোনো এক শপিং সেন্টারে, তাও আবার সিঙ্গাপুর না হয় ব্যাংকক। মিথ্যে বলবো না, ব্যাংকক। প্রথম দেখাতেই হা করে কম করে 5 মিনিট আমার দিকে তাকিয়েছিল, চোখের পলকই পড়ে না। এরপর থেকে যতক্ষণ আমি শপিং করেছি ততক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করে ঘুরতে শুরু করে দিল। একদম মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? কেন কি মনে করো আমি মিথ্যে বলছি? দাঁড়াও দেখাচ্ছি মজা, এক্ষুনি ফোন করব। না না, ফোন করতে হবে না, ও সবকিছুতেই সবাইকে অবিশ্বাস করে। আমি কিন্তু বিশ্বাস করেছি। যাক, সময় মতো থামিয়ে দিয়েছে। এরপর নিশ্চয়ই আরো দেখা, আরো কথা। সবশেষে বলেই ফেললো আমি তোমাকে ভালোবাসি। একদম ঠিক কথা। জ্যোতিষবিদ্যা জানা আছে নাকি? একটু একটু জানি, তবে যতটুকু বলি ঠিক ঠিক। তুমিও দেখছি ভালোই চাপা মারতে পারো, চালিয়ে যাও, দেখি কে বেশি পারে, আমি না তুমি। তারপর তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা বের করার জন্য সে কি চাপাচাপি, তাই না? তারপর তো তুমি বলেই ফেললে আমি তোমাকে ভালোবাসি। কি করব বলো, এক সময় মায়া ধরিয়ে দিল, তাই অনেকটা বাধ্য হয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এইভাবেই তো ডন নাম্বার 1ও আমার মুখে আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনে সুবহানাল্লাহ বলেছিল। ডন নাম্বার 1 নামটা জানা না হলেও পেছন কিন্তু ছাড়বো না। নাম আমার ললিতা। দারুণ নাম। নামের মধ্যেই একটা রসালো রোমান্টিক গন্ধ আছে। ডন নাম্বার 1 এর সাথে বিয়েতে আমাদেরকে কিন্তু দাওয়াত করতেই হবে, ভয় নেই, খালি হাতে যাব না। কিছু মনে করবেন না ম্যাম, কোন ডন নাম্বার 1 এর বিয়ের কথা বলছিলেন? আপনি কোন দেশ থেকে এসেছেন? বাংলাদেশে তো ডন নাম্বার 1 একজনই। সরি, ভুল হয়েছে। তো বিয়েটা কার সাথে হচ্ছে? আমার সাথে? কেন, আপনার আপত্তি আছে নাকি? কি যে বলেন ম্যাম, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। এই দেখছি ম্যাম বলা শুরু করে দিল। ম্যাম, আমার জন্য একটু উপকার করবেন? বলতেও সাহস পাচ্ছি না, তবু বলছি। আমার 5 কোটি টাকার একটা হাউজিং প্রজেক্ট বাহাদুর রংবাজ নামে একজন দখল করে রেখেছে। তা আমি কি করব? ডন নাম্বার 1 কে বলে যদি প্রজেক্টটা উদ্ধার করে দিতেন ম্যাম। আপনি ডন নাম্বার 1 কে কি মনে করেন, ছোট কিছু? তওবা তওবা, ডন নাম্বার 1 কে ছোট কিছু মনে করব? পাগল হয়েছেন? কথাটা সরাসরি বলারও সাহস নেই, তাই আপনি যদি বলে কাজটা করিয়ে দেন
তাহলে বলার জন্যই বিয়ের খরচ হিসাবে লাখ 20 টাকা না হয়। 20 লাখ টাকা? 5 লাখ টাকা অ্যাডভান্স। জানতাম না তো আপনার সাথে দেখা হবে ম্যাম। বাসার ঠিকানাটা দিন, কাজটা হয়ে গেলে বাকিটা পৌঁছে দেব। হাতছাড়া করা ঠিক হবে না, তবুও একটু ভাব দেখাতে হবে। ও যদি রাজি না হয় তাহলে কিন্তু ফেরত দিয়ে দেব। ঠিকানাটা নিন, 32/7 লেক রোড, কলাবাগান। তোমরা কিন্তু সাক্ষী রইলে, আমি কিন্তু টাকাগুলো নিতে চাইনি, তাই না? কাজটা না করে দিলে প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই কিছু বললে তুমি? আমার টাকাগুলো নেওয়া মনে হয় ঠিক হলো না। কেন ঠিক হবে না? ভালোবাসার মানুষ বলে কথা। তাছাড়া তুমি বললে তোমার বয়ফ্রেন্ড ঠিকই কাজটা করে দেবে। তোমার সামনে তোমাকে নিয়ে একের পর এক মিথ্যে কথা বললো, আর তুমি কিছুই বললে না। এই জন্য কিছু বলিনি। প্রথমত, আমার নাম বলে একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে। দ্বিতীয়ত, ওকে আমার খুব ভালো লেগেছে। জানো দাদু, মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে, বোঝো না? যার নাম ভাঙিয়ে কথা বলছে তাকে ডন নাম্বার 1 এর ভয় দেখাচ্ছে। তাহলে আর কি, এবার যাও প্রজেক্টটা উদ্ধার করে দাও। তুমি না বললেও কাজটা করে দিতে হবে, নইলে নামের বদনাম হবে না? নামের বদনাম ঘোচাতে গিয়ে আবার কেউ যেন তোমাকে চিনতে পেরে বলে না বসে তুমি ছোটখাটো রংবাজি করছো। তুমি নিশ্চিত থেকো দাদু, কেউ চিনবে না। চলতে দেখি কোন থানার পুলিশ এলো। অ্যাম্বুলেন্স। এখানে আহত হয়েছে কারা? মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। তোমরা ভুল জায়গায় আইছো। নো, ওরা ঠিক জায়গাতেই এসেছে। তোমরা একটু অ্যাডভান্স এসেছো, তাই অপেক্ষা করতে হবে। তবে বেশি সময় লাগবে না। এই, তুই কে রে? তোদের মতো গুন্ডাদের উচ্ছেদ করার বুলডোজার। তোরা নাকি অনেক বড় গুন্ডা মাস্তান, এই হাউজিং প্রজেক্ট দখল করে রেখেছিস। তাই আমি এসেছি তোদেরকে উচ্ছেদ করে যার প্রজেক্ট তাকে ফিরিয়ে দিতে। একটা হাত তো গলার সাথে ঝুলিয়ে রেখেছিস, বাকি হাতটা গলার সাথে ঝুলাতে না চাইলে মায়ের কোলে ফিরে যা। তোরা যে শ্রেণীর গুন্ডা জেনেছি, তাতে মনে করলাম 2 হাতে মারাটা ঠিক হবে না, একটা হাতই যথেষ্ট। তোমাদেরকে কেএফসিতে খাওয়াবো। আমি মুরগির রান খাবো, আর আমি আইসক্রিম। ঠিক আছে পাখনি, আগে চলো, তারপর সব হবে। কেডা রে তুই?
সম্পর্কে তোদের বাপ, নাম আমার শাহেনশাহ। 3 মাসে যে কাজটা কেউ পারে না, আমি 3 মিনিটে তা করি। এবার তোরা বল, এমনিতেই বিল্ডিং ছেড়ে দিবি না ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে? তাইলে তুই এই রুস্তম গুন্ডার উপর গুন্ডামি করতে আইসস? হচ্ছি মরবার চাস? নাম ঠিকানা দে, মরার পর লাশটা পাঠাইতে হইব না? ভাই, আমি এই বিল্ডিং এর মালিক। আমাকে একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করো। এই মুহূর্তে ডন নাম্বার 1 এর বর্তমান পরিস্থিতি জানার জন্য আমাদের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসানের সাথে কথা বলছি। আপু, তোমার ডন নাম্বার 1 এর খবর। মেহেদী হাসান, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শবনম, আমি শুনতে পাচ্ছি। আপু এখানে বসো। আপনি কি জানতে পেরেছেন ডন নাম্বার 1 আহত হয়ে কেন হাসপাতালে? আমি যতটুকু জেনেছি তা হলো ডন নাম্বার 1 এর এই পরিস্থিতির জন্য তার ভালোবাসার মেয়েটি নাকি দায়ী। মেয়েটির কথা রাখতে গিয়ে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘাতে জড়িয়ে যাবার জন্যই ডন নাম্বার 1 এই পরিস্থিতির শিকার হয়েছে। ডন নাম্বার 1 এর সর্বশেষ অবস্থা কি? আমার মতো শত শত মানুষ তার সর্বশেষ খবর জানার জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছে। তবে আমি যতটুকু জেনেছি ডন নাম্বার 1 এখন ওটিতে আছে। প্লিজ আপনারা কেউ ভিড় করবেন না। আপনারা ভিড় করলে রোগীর ট্রিটমেন্টের অসুবিধা হবে। আপনারা যান প্লিজ। এক্সকিউজ মি, আমরা এখানে যারা আছি প্রত্যেকে ওই মানুষটার কাছে ঋণী। আমাদের বিপদে ওই মানুষটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই ওই মানুষটাকে মৃত্যুর মুখে রেখে আমরা কি করে চলে যাই বলুন? আচ্ছা উনি কেমন আছে জানতে পেরেছেন? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি শুনেছি এই অবস্থার জন্য একটি মেয়ে নাকি দায়ী। ওই মেয়েটার জন্য একটা হাসপাতাল গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই মেয়েটার সন্ধান পেলে ওকে আমি খুন করতাম। আম্মু চলো না, মসজিদে গিয়ে মোনাজাত করে আল্লাহকে বলি, আল্লাহ নিশ্চয়ই ডন নাম্বার 1 কে বাঁচিয়ে দিবে। শুনুন, বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ আমাদের কথা শুনছে না। প্লিজ আপনারা কেউ অনুরোধ করে বলুন সকালে আসতে। ঠিক আছে, চলুন। চলুন। শোনো, তোমরা আমাকে সবাই চেনো। আমি বলছি তোমাদের প্রিয় মানুষের অপারেশন হয়ে গেছে, তাই তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা ভিড় না করে এখন যাও। আমি কথা দিচ্ছি, জ্ঞান ফিরলে আগামীকাল তোমরা সবাই ওকে দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে। এই চলো সবাই, চলো চলো। সিসিতে ঢুকতে দিল কে? কেউ দেয়নি, আমি লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিলাম। এই কে তুমি? সিসিউতে কেউ থাকতে পারবে না। এই তুমি যাও। স্যার প্লিজ। নো টক, সকালে আসবে, এখন তুমি যাও, যাও।
আপনারা কেউ একবার আমার সাথে ইমার্জেন্সিতে যাবেন, একটি মেয়েকে দেখে বলবেন মেয়েটি আপনাদের কারো পরিচিত কিনা। কেন, মেয়েটির কি হয়েছে? আমার মনে হয় তার সাথে দেখা করার জন্য সারা রাত বৃষ্টিতে ভেজে ভেজে ঠান্ডা হয়ে গেছে, শরীরে কোনো উত্তাপ নেই। রানা, আমাকে দেখতে এসে সারা রাত বৃষ্টিতে ভিজেছে এমন কোন মেয়ে? ইনজেকশন পুশ করা হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। দাদু, কিছু বুঝতে পারছো? না তো। মেয়েটাকে তোমার নাত বউ। ভালো ভালো ভালো। কোনটার? বড়টার। এই চামচা নাম্বার 1, বলুন হিরোইন নাম্বার 1। আমার হিরোটা কোথায়? খুব বেশি দরকার কি? তাই তো মনে হয়। ও, ফলো মি। এই জন্যই তো বলি, কেন মেয়েটার জন্য মরতে বসেছিল। এই, ও এসেছে। কে এসেছে? আহা, বললাম তো ও এসেছে। ওকে। আমি গেলাম। যার প্রেমে পড়েছিস তার গলাটা এইভাবে দুই হাতে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমার প্রেমে পড়েছি। আমিও। সত্যি? তোমার হৃদয় জুড়ে রাখো আমায়, রাখো আমার হয়ে শুধু থাকো, তুমি থাকো। তোমার হৃদয় জুড়ে রাখো আমায়, রাখো আমার হয়ে শুধু থাকো, তুমি থাকো। চাই না কোনো কিছু, আমি শুধু যে তোমার, আমি শুধু যে তোমার। তোমার হৃদয় জুড়ে রাখো আমায়, রাখো আমার হয়ে শুধু থাকো, তুমি থাকো। চাই না কোনো কিছু আর, আমি শুধু যে তোমার, আমি শুধু যে তোমার।
দুজনে একই পথে চলব, একই সুরে দুজনে একই কথা বলবো, একই সাথে দুজনে একই পথে চলব, একই সুরে দুজনে একই কথা বলবো। চোখে চোখে রাখো না, আরো কাছে রাখো না, মিলবো দুজন বারে বার। আমি শুধু যে তোমার, আমি শুধু যে তোমার। এত ভালোবেসেছি কেন ভরে নাই মন, তবু যেন হৃদয় চায় আরো শত জীবন। এত ভালোবেসেছি কেন ভরে নাই মন, তবু যেন হৃদয় চায় আরো শত জীবন। কাছে কাছে রয়েছি, চিরসাথী হয়েছি আমরা দুজন দুজনার। আমি শুধু যে তোমার, আমি শুধু যে তোমার। তোমার হৃদয় জুড়ে রাখো আমায়, রাখো আমার হয়ে শুধু থাকো তুমি থাকো, চাই না কোনো কিছু আর। আমি শুধু যে তোমার, আমি শুধু যে তোমার। তোমার হৃদয় জুড়ে রাখো আমায়, রাখো আমার হয়ে শুধু থাকো তুমি থাকো, চাই না কোনো কিছু আর। আমার কাছে ড্রাগস বিজনেসম্যানদের একটা নামের লিস্ট তৈরি করা আছে। আজ আপনাদের কল করা হয়েছে, একইভাবে আমি টাইম টু টাইম কল করে সবার সাথেই কথা বলবো, কারণ আমি সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস ছড়িয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করব। সো আপনাদের মতো আরো বিজনেসম্যান আমার প্রয়োজন আছে। আপনারা কেউ কিছু বলতে চান? এনি মোর সে এনিথিং? প্রথম কথা বলতে চাই, আমরা এতদিন আমাদের ড্রাগস বিজনেসটা ক্লোজ করে দিয়ে বসে আছি, সেই দিক থেকে আপনাকে পেয়ে আমরা অবশ্যই খুশি হয়েছি। কিন্তু এই খুশিটা কত দূর সত্যি হবে তা নির্ভর করছে ডন নম্বর 1 এর উপর। ওই ডন নাম্বার 1 কে হাত করতে না পারলে আপনি যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে এসেছেন, আমার মনে হয় না তা আপনি সাকসেসফুল হতে পারবেন। আমরা শুধুমাত্র ওই ডন নাম্বার 1 এর জন্যই হাত গুটিয়ে বসে আছি। ডন নম্বর 1 এর চ্যালেঞ্জ ড্রাগ বিজনেস আর প্রফেশনাল কিলার তৈরি, এ দুটোর কোনোটাকেই সেই বাংলার মাটিতে হতে দেবে না। আসলাম, কিং খানকে ফোন লাগা। ওকে ভাই। আমার কাছে খবর এসেছে ওসমান নামের একজন মাফিয়া অলরেডি বাংলাদেশে ল্যান্ড করেছে। ওসমানের উদ্দেশ্য হলো সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস বিজনেস করার জন্য আমাদের দেশটাকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করা। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। হ্যালো, কে বলছো? মিস্টার ডন? না, রানা বলছি। মিস্টার ডনকে সেট দিয়ে বলো ইন্টারন্যাশনাল ডন নাম্বার 1 ওসমান ভাই কথা বলবে।
ওসমানের কথা বলতে বলতে ও তোমাকে ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চায়। ইয়েস, স্পিকিং। ওসমান স্পিকিং। ইন্টারন্যাশনাল ডন নাম্বার 1 ওসমান। আমি তোমার সাথে আমার বিজনেস নিয়ে কথা বলতে চাই। তুমি চাইলে আমি আমার বিএমডব্লিউটা পাঠিয়ে দেবো। ওসমান, তোর মতো অনেক ওসমান আমার সাথে দেখা করতে কম করে 7 দিন আগে একটা গেট পাসের জন্য অপেক্ষা করে। তোর জন্য এইটুকু কনসিডার করতে পারি, তোর গেট পাসটা আমি এক্ষুনি গেটে পাঠিয়ে দিচ্ছি, তুই চলে আয়। আসবো তো অবশ্য, তবে তোর জায়গাতে নয়, আমার জায়গাতেও নয়। তোর সাথে আমার দেখা হবে কোনো মিডল পয়েন্টে। ওকে। আমি মনে করেছিলাম আমি একাই স্টাইলিস্ট, এখন দেখছি তুই স্টাইলিস্ট। আমার সম্পর্কে তোর জানার মধ্যে আরো অনেক কিছু ভুল আছে। মোটেও না। তোর জন্ম থেকে শুরু করি। তোর জন্মটা একটা নোংরা বস্তির ঝুপড়িতে। জন্মের পর তোর বাবা মারা যায়। তোর মা তোকে বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। এক সময় তোর মাও অসুস্থ হয়ে পড়ে। তুই তোর মার ঔষধ কেনার জন্য, তাকে সুস্থ করার জন্য রমজানের দলে যোগ দিস। রমজানের কথা মতো হিরোইনের পোটলা বিক্রি করতে করতে অনেকবার তুই পুলিশের তাড়াও খেয়েছিস। এমনি একদিন পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ডাস্টবিনের পাশে ফেলে যাওয়া ছালার ব্যাগের মধ্যে একটা পিস্তল খুঁজে পাস। ঠিক ওই দিনই রমজানকে তোর বর্তমানের ডান হাত রানাকে পানিতে চুবাতে দেখে তুই রমজানকে সেই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলিস। তারপর রমজানের লোকে তারা খেয়ে তুই আর রানা আকবর খানের গাড়ির সামনে পড়ে যাস। এরপর তুই রাজা থেকে আকবর খানের ছেলের নামটা নিয়ে কিং হয়ে যাস। শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না। আমার নাম কিং ডন নাম্বার 1। অবাক লাগছে না? তোর লাইফ হিস্ট্রির বইটা হুবহু বললাম কি করে? এই জন্য বলতে পারলাম, কারণ তোর লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। ওসমান, তুই শুনে শুরুতেই অবাক হবি যে তোর লাইফ স্টোরিটা 2 টাকার একটা কলম দিয়ে আমি বাম হাতে লিখেছিলাম। কারণ একটাই, অফসেট মেশিনে ছাপানোর কোনো প্রয়োজন আমি মনে করিনি। তুই নিশ্চয়ই স্বীকার করবি তোর জন্মটাই একটা অন্ধগলিতে। 10 বছর বয়স পর্যন্ত তুই ওই অন্ধগলিতেই বড় হয়েছিস। একসময় অন্ধগলিটা ভেঙে দেবার পর
তুই টোকাই ছেলের মতো রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতে শুরু করিস। কাগজ কুড়াতে গিয়ে একদিন আমি যে রমজানকে গুলি করে মেরে ফেলেছিলাম, ওই রমজানের সাথেই তোর দেখা হয়ে যায়। রমজান তোকে তার কাছে আশ্রয় দেয়। এরপর টাকার বিনিময়ে মিছিলে মিটিংয়ে ককটেল মারতে মারতেই তোর বড় হওয়া। এখানেই তোর জীবন থেমেছিল না। দেলোয়ার নামের একজন ড্রাগস বিজনেসম্যানকে খুন করে তোরা দুজন ড্রাগস চক্রে ভিড়ে যাস। আর এই ড্রাগস বিজনেস নিয়েই আকবর খানের সঙ্গে রমজানের দ্বন্দ্ব শুরু হয়। আকবর খানের একমাত্র সন্তান কিংকে খুন করা সবই তোর লাইফ স্টোরির মধ্যে পড়ে। শুধুমাত্র এইটুকু জেনেই তুই মনে করেছিস তুই সব জানিস? আরো জানি, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হংকং পালিয়ে যাওয়া, সেখানে মাফিয়া চক্রে যোগ দেয়া এবং হংকং এর ডন মিস্টার লুইসকে খুন করে নিজেকে ডন ঘোষণা করা। তারপর হংকং পুলিশের তাড়া খেয়ে আবার বাংলাদেশে ফিরে আসা। বাহ বাহ, তুই দেখছি ইন্টারপোলকে হার মানিয়ে দিয়েছিস। ভালো, খুব ভালো। তোর মতো একজন বিচক্ষণ বন্ধুই আমার প্রয়োজন। শোন, তুই যদি আমার হয়ে আমার সাথে হাত মিলিয়ে ড্রাগস ব্যবসা শুরু করে দিস, তাহলে আমি তোকে আরো বড় পজিশনে নিয়ে যাব। তুই শুধু হাঁ কর। হ্যাঁ বলার সাথে সাথে তোর নামে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুললে $100 মিলিয়ন জমা করে দেব। এরপর ব্যাংকের সেই অঙ্কটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শোন ওসমান, আমি সেই কিং যে এই বাংলাদেশটাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এদেশের মাটি আমার কাছে সোনার চেয়েও দামি। তাই এদেশের মাটিতে আমি কোনো ড্রাগস বিজনেস হতে দেব না। কেন দেবে না? কেন দেব না জানতে চাস? তাহলে শোন। তুই শুধু আমাকে কথা দে বাবা, এই বাংলাদেশের মাটিতে অবৈধ ড্রাগ বিজনেস কাউকে করতে দিবি না, আর প্রফেশনাল কিলারদের কখনো জন্ম হতে দিবি না। আমি তোমাকে কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা। আল্লাহ তোর হেফাজত করবে বাবা। এই পৃথিবীতে এমন কেউ নেই যে কথা আমি আমার বাবাকে দিয়েছি সে কথাটা মিথ্যে করে দিতে পারে। তাই তুই যত লোভ দেখিয়ে আমাকে তোর বন্ধু বানানোর প্রস্তাব দিস না কেন, আমাকে তুই আমার উদ্দেশ্য থেকে এক চুলও নড়াতে পারবি না। শুধু তুই কেন, তোর মতো 10টা ওসমান শক্তি, ক্ষমতা, লোভ কোনোটা দেখিয়েই আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না। তাই তোকে বলছি, তুই এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যা, নইলে আমার হাতেই তোকে মরতে হবে। ডোন্ট শাউট, গলা নিচু করে কথা বল। মনে রাখিস, আমি যা বলি তাই করি, বিকজ আই এম কিং, ডন নাম্বার 1। তুমি বাঁচবে বোন, আমি বলছি। আল্লাহর অশেষ রহমতে তুমি সুস্থ হয়ে আবার কলেজে যাবে। তোমার ঘরে জগলু আর জয়নাল গুন্ডার কথা মতো হেরোইনের প্যাকেট রেখে আসতে রাজি হয়নি বলে আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে বাবা।
এই তোমরাই বলো, একজন ধর্ষণকারীর শাস্তি কি হতে পারে? শোন জগলু, তোর বিরুদ্ধে মৃত্যুর রায় ঘোষণা হয়ে গেছে, এবার শুধু কার্যকর করার পালা। কি দেখছিস? এই হলো ময়না, যাকে তুই প্রথমে ধর্ষণ তারপর গুলি করে মেরে ফেলেছিস। আজ এই ময়নাই তোর মৃত্যুর রায় কার্যকর করবে। মিস্টার কিং, আমাকে কিছু বলতে চান? একটা মানুষ খুন করে তুমি ভাবলে কি করে এভাবে পুলিশের সামনে দিয়ে বেরিয়ে যাবে? ভুল বললেন অফিসার, আপনি সাক্ষী প্রমাণ ছাড়াই একটা লাশ দেখে বলতে পারেন না যে আমি খুন করেছি। ওনাকে জিজ্ঞেস করুন কে খুন করেছে। আপনি বলেন, কে খুন করেছে? আমার মেয়ে খুন করেছে। একটা মৃত মেয়ে পিস্তল চালাবে, এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করলে এক কাজ, আমার হাতের ছাপ আর পিস্তলের হাতের ছাপ নিয়ে পরীক্ষা করে মিলিয়ে দেখুন মেলাতে পারেন কিনা। বলুন কোথায় ছাপ দেব? মিস্টার কিং, তুমি নিজেকে যত বেশি শিয়ানা মনে করো না কেন, একটা কথা মনে রেখো, আইনের চোখে তুমি আইনের ঊর্ধ্বের কোনো মানুষ নও। আইনের ভয় দেখাচ্ছেন? আইনকে আমিও অনেক বেশি সম্মান করি, পাশাপাশি আইনের মানুষ হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মেয়েটাকে যখন প্রকাশ্যে রাজপথ থেকে তুলে নেওয়া হলো তখন কোথায় ছিল আইনের পোশাক পরা মানুষগুলো? ময়নাকে যখন ধর্ষণ করা হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা? ময়নার অসহায় বাবা যখন রাস্তায় রাস্তায় ময়না বলে চিৎকার করছিল তখন কোথায় ছিল আপনার আইন? দেখুন মেয়েটাকে, ওর মরার বয়স এখনো হয়নি, তবু ওকে ধর্ষিতা হয়ে মরতে হয়েছে। এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি। আর কিছু না হোক, এই খবরটা যখন পত্রিকার পাতায় আর টিভি চ্যানেলে প্রচার হবে একজন ধর্ষণকারীর মৃত্যু হয়েছে, তখন খবরটা শুনে অথবা খবরটা পড়ে অন্তত জগলুর মতো পেশাদার খুনিদের বুকটা একটু হলেও কেঁপে উঠবে। কি বললি? জগলুর জয়নাল ফাইনাল? তার মানে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল, আর কিং খানও রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। বড় ভাই, নো চিন্তা, তুরুপের শেষ তাসটা কিন্তু এখনো আমাদের হাতেই আছে। কি সেটা? ও কি? ওদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। এই হিরোগিরি দেখানোর চেষ্টা করবি না, ওকে আমাদের হাতে তুলে দে, নইলে গুলি করে। ওরা তোমার পিছনেই ছিল কেন? ইন্টারন্যাশনাল ডন ওসমানের ভাই আসলাম আমাকে ওর রক্ষিতা বানানোর প্রস্তাব দিয়েছিল। আমি সেই প্রস্তাবে রাজি হইনি বলে আমার মা বাবাকে আমার চোখের সামনে খুন করে আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। আমি যে এতিম হয়ে গেলাম, এখন আমি কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? প্লিজ তুমি কাঁদবে না, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমার ভাই আছে। রানা যখন
একবার ওসমানের ক্যাডারদের হাত থেকে বাঁচিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তখন ওসমানের ভাই আসলাম তোমাকেও রক্ষিতা বানানো দূরে থাক, তোমাকে নিয়ে ভুল করে স্বপ্ন দেখতেও ভয় পাবে। আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে, নিজেকে মনে করবে আমার ছোট বোন। ভাইয়া, আরে ভাইয়া, এতদিন শুধু নাম শুনেছিলাম, আজ চোখে দেখে ধন্য হলাম। ওঠো ওঠো। রহমত দাদু, আমার ছোট বোনটাকে থাকার জন্য ঘর দেখিয়ে দাও। এসো তুমি। এই যে স্যার, আমি না একটা ভীষণ বিপদে পড়েছি, আমার জন্য একটা উপকার করুন না। তা উপকারের ধরনটা কি জানতে পারি? দাদি বলেছিল মেয়েরা নাকি 20-তে বুড়ি হয়, আমার বয়স তো 18, তাই এখন যদি বিয়ে না করি তাহলে নাকি বিয়ের পরের মজাটাই পাঞ্চে হয়ে যাবে। তার মানে তোমাকে বিয়ে করতে হবে? জি। তাহলে আমাকেও তো পরীক্ষা করে দেখতে হয়, যাকে বিয়ে করব সেই মেয়েটি টক ঝাল নাকি মিষ্টি। তোমায় ভালোবাসি বলিয়া আমার পরাণটা যায় দলিয়া, জানুক লোকে দেখুক চোখে শুনুক সারা দুনিয়া, আমি তোমার প্রিয় শোনো শোনো তুমি আমার প্রিয়া, আমি তোমার প্রিয় শোনো শোনো তুমি আমার প্রিয়া। একটাই তো জান তুমি প্রাণের ভেতর, একজন তুমি জানো মনের খবর, তোমার প্রেমে তোমার নামে যাবো যেদিন গড়িয়া, আমি তোমার প্রিয় শোনো শোনো তুমি আমার প্রিয়া, তুমি আমার প্রিয় শোনো শোনো আমি তোমার প্রিয়া। এই পৃথিবী আছে যতদিনই আমি তোমার আছি ততদিনই, পৃথিবী আছে যতদিনই আমি তোমার আছি ততদিনই, আর দিনে রাতে রব সাথে যাব না তো ভুলিয়া, তুমি আমার প্রিয় শোনো শোনো
আমি তোমার প্রিয়া আমি তোমার প্রিয়, শোনো শোনো তুমি আমার প্রিয়া। তোমায় ভালোবাসি বলিয়া আমার পরাণটা যায় জ্বলিয়া। জানুক লোকে দেখুক চোখে শুনুক সারা দুনিয়া। তুমি আমার প্রিয়, শোনো শোনো আমি তোমার প্রিয়, শোনো শোনো তুমি আমার প্রিয়, শোনো শোনো আমি তোমার প্রিয়া। আমি তোমার প্রিয়, শোনো শোনো তুমি আমার প্রিয়া। লিস্টে প্রথমে কার নাম আছে? লোহানী শিকদার। তার সাথে শত্রুতার কারণ? ওর ছোট ভাইয়ের মৃত্যু। ওর সাথে দেখা করার ব্যবস্থা কর। থ্যাংক ইউ ওসমান ভাই, থ্যাংক ইউ। তোমার মতো একটা শক্ত হাতের সাথে হাত মেলানোর অপেক্ষায় এতদিন আমিও ছিলাম। বন্ধু বনে যাও, তাহলে ড্রাগস বিজনেস আবার চালু করে দেব। এই ওসমানের হাতে হাত রাখো, দেখবে সব সমস্যার সমাধান। নাম আমার ওসমান। হাত যখন মিলিয়েছ তখন আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার ভাইয়ের খুনি ওই ডন নাম্বার 1 এর চামচা রানাও বাজবে না। আরে ললিতা, তুমি? তোমার সাথে কথা বলবো না। কেন কথা বলবে না কেন? অভিমান করেছি। কতখানি? অনেকখানি। কেন? এমন একটা মানুষকে ভালোবাসলাম যার সাথে ঘুরতে পারি না, বাইরে খোলা আকাশের নিচে বসে মন ভরে মনের কথা বলতে পারি না। আচ্ছা তুমিই বলো, এই প্রেমে কোনো মজা আছে? বেশ তো, এই অভিমানটা ভেঙে দেবার জন্য বলো আমাকে কি করতে হবে? সিনেমা দেখতে যাব। দারুণ একটা প্রেমের ছবি রিলিজ হয়েছে, ওই ছবিটা দেখে ওই ছবির নায়িকার মতো তোমার সাথে প্রেম করব। রানা, বলো কেন ডেকেছো? মোহনাকে তৈরি হতে বল, আজ সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাব। ওকে। রেডি হও, এরপরই ডনের গাড়ি আসবে। পাজেরো গাড়ির দরজা নিশানা করো, ওই গাড়ি থেকে ডন নামবে। ইনফরমেশন তাই আছে। রানা, ওরা যেন পালাতে না পারে, যা। আরে নিউজ, শো শুরু হবার সময় যখন পার হয়ে গেছে তখন বলাই যায় গেম ইজ ওভার, মানে কিং খান শেষ। আজ আমার খুশির দিন, কারণ কিং খান ফাইনাল। তাই তোরা সবাই আনন্দ কর, ফুর্তি কর। ভাবছিস তোর জায়গাটা পুলিশ চেনে না, আমি চিনলাম কেমন করে? এজন্যই আমি কিং, ডন নাম্বার 1। আর কিছু বলতে চাস? আমার মনে হয় এরপর তুই বাংলাদেশে থাকলে সত্যি সত্যি আমার হাতে মারা যাবি। তোর সব মানুষের লাশ তুই দেখতে পারলেও তোর লাশ দেখার জন্য একজনকেও আমি বাঁচিয়ে রাখবো না। তোর বলা শেষ হয়েছে?
এখন এই মুহূর্তে আমি শুধু একটা শব্দ উচ্চারণ করব, বয়েজ। 1 মিনিট ওসমান। শোন, মৃত্যুকে আমরা ভয় করি না, তবে তোর এখানে যদি আমাদেরকে মরতেই হয়, আমরা একা মরবো না, তোদের সবাইকে সঙ্গে নিয়েই মরবো। রিমোটে চাপ দেই। নো কিং, নো নো। তোর দেখে এখনো বেঁচে থাকার অনেক স্বাদ। তাহলে শেষবারের মতো তোকে সময় বেঁধে দিলাম, 72 ঘন্টার মধ্যে তুই এই দেশ ছেড়ে চলে যাবি, নইলে 72 ঘন্টা পার হবার পর প্রথম 24 ঘন্টার মধ্যে তোর ভাই আসলামকে মরতে হবে। তারপরের 24 ঘন্টার মধ্যে তোর চারপাশের সবগুলো লাশ তোর নিজের চোখে তোকে দেখতে হবে। তারপরের 24 ঘন্টার মধ্যে তোর লাশটা বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুলে পাঠিয়ে দেবে। আর এ হচ্ছে আমার কথা। তুই তো ভালো করেই জানিস আমি যা বলি তাই করি, কারণ আই অ্যাম কিং। ডট নাম্বার 1। কিং খান আমাকে বেওয়ারিশ লাশ বানাবার হুমকি দিয়ে গেল। 72 ঘন্টার মধ্যে আমি ওর দুর্বল জায়গাগুলোতে একের পর এক আঘাত করে ওকে পাগল বানিয়ে দেব। পাগল। আসলাম, ব্যবস্থা কর। ডন, 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 তুমি কোথায়? কোথায় তুমি? ডন! কি হয়েছে ললিতা? কি হয়েছে তোমার? আমাকে ভালোবাসার আগে তুমি কেন বলনি তোমার অনেক শত্রু? যদি বলতে তোমার অনেক শত্রু, তোমার শত্রুদের জন্য আমাকে কাঁদতে হবে, তাহলে আমি তোমাকে ভালোবাসার আগে 10 বার ভাবতাম। ললিতা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এসব কথা উঠছে কেন? কেন জানতে চাইছো? তোমার জন্য তোমার শত্রুরা আমার বাড়িতে গিয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার দাদিকে ওরা মেরে ফেলেছে। ললিতা, ওরা ফুলের মতো ছোট্ট ছোট্ট মুন্নি, টিয়া, বকুল, কুসুমকেও মেরে রেখে গেছে। তোমাকে ভালোবাসলাম আমি, আর মরতে হলো ওদের। কেন মরতে হলো ওদের? কেন? আমার চোখে তুমি একটা খুনি। তুমি তুমি সবাইকে খুন করেছো। ললিতা, আমার কথা শোনো। কি বলবে তুমি? কি বলে সান্ত্বনা দেবে? তোমার কোনো সান্ত্বনাই আমার কাছে ওদের ফিরিয়ে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার জীবনের এই বিরাট শূন্যতাকে পূরণ করে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার চোখের পানি মুছে দিতে পারবে না। আজ তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ তুমি একটা খুনি খুনি খুনি। চুপ করো ললিতা। আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে তুমি আমাকে খুনি বলছো? আমি তোমাকে আমার আপনজন ভেবেছিলাম বলে তুমি আমাকে তোমার দাদি, মুন্নি, বকুল, টিয়া, কুসুমের মৃত্যুর জন্য দায়ী করছো? তোমার মতো ডনের জন্য ওরা আমার কাছ থেকে সব কেড়ে নিল। যে ডনের জন্য মানুষ খুন হয়, বুকে রক্ত ঝরে, সেই রক্তের খেলা এতদিন তুমি কেন খেলেছো? আমি রক্ত নিয়ে খেলা করার ডন নই, আমি হলাম মানুষের ভালোবাসার ডন। কেন দেখনি? দেখনি সেদিন যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম, সেদিন কি বুঝতে পারোনি মানুষ আমাকে কত বেশি ভালোবাসে? ভালো তো আমিও তোমাকে বাসতাম। আমি কি জেনেছিলাম ওই ভালোবাসা আমাকে কাঁদাবে? আমি কি ভেবেছিলাম আমার দাদির কথাটাই সত্যি হবে? ললিতা, তোমার জানা সত্যির মাঝে একটু ভুল আছে। আসল সত্য হলো আমি যদি ওসমানের সাথে হাত মিলাতাম তাহলে হয়তো তোমার দাদি মরতো না, তোমার ভালোবাসার মুন্নি, টিয়া, বকুল, কুসুমও মরতো না, তোমাকে তোমার প্রিয়জনকেও হারাতে হতো না, আর আমাকে খুনি বলার সুযোগও তুমি পেতে না। কিন্তু কিন্তু কি? কিন্তুটা হচ্ছে ওসমান। ওসমান এই দেশটাকে নেশার আখড়া বানাতো। সেই আখড়ায় শত শত, হাজার হাজার, লাখ লাখ ছেলে মেয়ে নেশার অন্ধকারে ডুবে মরত। আজ যেসব মা বাবা আমাকে সন্তান বলে জানে, দেবতা বলে পুজো করে, যেসব বোন রাখি বন্ধনের দিন আমার হাতে রাখি পরিয়ে দেয়, বড়দিনে যিশুর কাছে আমার জন্য প্রার্থনা করে,
তারা সবাই আমাকে ঘৃণা করত। আজ তুমি একা আমাকে খুনি বলছো, কিন্তু তোমার একার পরিবর্তে শত শত মা, শত শত বাবা, শত শত বোন আমাকে খুনি বলে চিৎকার করত। এরপরও যদি খুনি বলতে চাও, তাহলে আমি খুনি খুনি খুনি। ললিতা, ললিতা, তুমি কি করে জানলে ওসমান ভাই? কিং খান প্রত্যেক মাসের শেষ শুক্রবার বৃদ্ধাশ্রমে নিজের হাতে প্রত্যেক মহিলাকে মায়ের মতো আদর করে খাবার খাওয়ায়। আমি এজন্য জানিও লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। আমি এটাও জানি তুমি অনেকবার কিং খানের সাথে খাবার নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়েছিলে। তাই এই খাবার আর বোমের প্যাকেটগুলো নিয়ে তুমি যাবে। আমি যেমনটি বলে দেব ঠিক সেভাবে কাজটি করবে। আমি কিং খান ডন নম্বর 1 কে পুরোপুরি পাগল করে দিতে চাই। পাগল। মা, তুমি ভালো আছো? খুব ভালো আছি বাবা। আমাদের ধর্মে তো পুনর্জন্ম বিশ্বাস করে না। যদি পুনর্জন্ম থাকতো তাহলে পরের জন্মে তোকে আমি পেটে ধরতে চাইতাম। আমি মনে হয় হাসপাতালে তোকেই জন্ম দিয়েছিলাম বাবা। নার্সরা হয়তো তোকে বদলে ফেলেছিল, তাই আমার ঈশ্বর আমার কষ্ট সহ্য করতে না পেরে তোকেই আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছে। আমাকে তোর একটা ছবি দিবি বাবা? কেন, খুব দরকার? হ্যাঁ, আমার কাছে তো আমার দেবতার কোনো ছবি নেই, তাই তোর ছবিটাকে সকাল সন্ধ্যা দেবতার মতো পূজা করতাম। শোন মিস্টার ডন, আমি শেষবারের মতো বলছি আমার গোলাম হয়ে যা, নইলে তোর জন্য, শুধু তোর জন্য শত শত নিরীহ মানুষ প্রাণ হারাবে। আমি সারা শহরে বোমা বিস্ফোরণের লোক লাগিয়ে দিয়েছি। বাস্টার্ড! আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রানা, বলো। এই মুহূর্তে সারা শহরে তল্লাশি চালাবি, যেখানে ওসমানের লোক পাবি ধরে নিয়ে আসবি। And this is my order. বল, ওই বৃদ্ধাশ্রমে খাবার আর বোম নিয়ে কে গিয়েছিল? বল, কে গিয়েছিল? না বললে মৃত্যু কত যন্ত্রণা কাতর হতে পারে তা তোকে বুঝিয়ে দেব। মারো, আরো মারো। আসতে চাইলে বল, বল।
বলছি লোহারি। ওসমান ভাই, এবার যদি কিং খানকে ওর ভাইয়ের লাশটা দেখার ব্যবস্থা করে দাও, তাহলে আমার প্রতিশোধ নেওয়া আর তোমার 16 কলা একসাথে পূর্ণ হবে। I am Don. ওসমান, লোহানের মৃত্যুর গুলির আওয়াজটা নিজের কানে শোন। কিং খান, আমাকে মেরো না ভাই, প্লিজ আমাকে। তোকে যারা ক্ষমা করবে তারা সবাই এখন উপরে যা, ওই উপরে গিয়ে ক্ষমা চা। ওসমান, আমি তোকে 12 ঘন্টা সময় দিলাম। এই 12 ঘন্টার মধ্যে আসলামের লাশ তোকে গিফট করব। না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করলে বৃদ্ধাশ্রমের মারা আমাকে ক্ষমা করবে না। ললিতার দাদি, টিয়া, বকুল, মুন্নি আমাকে অভিশাপ দেবে। তাই তোকে আমি তাদের কাছে পাঠিয়ে দেব। কিং খান আসলামের লাশ ফেলে দিতে আসবে। কিং খানের হেলিকপ্টার যাতে কোনোভাবে ফেরত না যায় সেই ব্যবস্থা করবে। আসলাম, 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 আসলাম। হ্যালো, আমি তোকে বলেছিলাম না তোর লাশ দেখার মতো কেউ থাকবে না, কিন্তু তোর ক্যাডারদের লাশ অবশ্যই তোকে দেখাবো। তোকে দিয়েই তোর ক্যাডারদের মেরে ফেলা শুরু করলাম। এই তো তুই চিৎকার করতে শুরু করেছিস। শেষ 24 ঘন্টায় তুই মরণ চিৎকার করবি। কিং খান, কিং খান, আমি তোকে দেখে নেব। ছেড়ে দাও বলছি, ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। তোমরা কারা? ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে এতটুকু সময় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ডন অথবা রানাকে খবরটা জানিয়ে মরতে পারি। দাদু, দাদু, তোমার এই অবস্থা কেন? ওসমানের লোকজন মোহনাকে তুলে নিয়ে গেছে। দাদু, 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 দাদু ভাই। রানা, তুমি আমাকে বাঁচাও রানা। তুমি কোথায় বলো? ওরা তোমাকে কোথায় আটকে রেখেছে? পুরাতন ভাঙা লালকেল্লা ভবনে। মোহনা, তোমার কোনো ভয় নেই, আমি এক্ষুনি আসছি। মোহনা, 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 তুমি কোথায়? মোহনা, মোহনা, মোহনা। মোহনা, তুমি? মোহনা, তুমি হাসছো কেন? অবাক হচ্ছিস না? তোকে আরেকটু অবাক করে দেব। এই, নিয়ে আয় ওকে। শোন, আমি আসলামের ভালোবাসা, ওসমান ভাইয়ের দলের লোক।
তোকে আর কিং খানকে মারার জন্যই নাটক সাজিয়ে তোদের বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু আমি তোদের মারতে পারিনি। কিং খান আসলামকে কুকুরের মতো গুলি করে মেরেছিল, তাই আমার প্ল্যান মতোই ললিতাকে এখানে তুলে আনা হয়েছে। আর তোকে এখানে আনার জন্যই আমাকে এখানে ধরে আনা হয়েছে। এবার তোকে মারবো। এই মার ওকে। কিং খান আমাকে আসলামের লাশ গিফট করেছে, আমি তোর লাশ কিং খানকে গিফট করব। গিফট। থ্যাঙ্কস মোহনা, থ্যাঙ্কস। রানা, 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 রানা! রহমান দাদু, তুমি কিন্তু সাক্ষী রইলে। ও যে মেয়ের কথা বলছে সে মেয়েই আমি খুঁজে বের করব। তুমি কি আমাকে এই জন্য তোমার চেয়ারে বসিয়ে রেখে গিয়েছিলে? দেখো, দেখো, এই হচ্ছে রহমত দাদুর লাশ। এই মানুষটার তো জীবনে কোনো শত্রু ছিল না, তারপরেও আমার জন্য, তোমার বানিয়ে যাওয়া কিং ডন নাম্বার 1 এর জন্য রহমত দাদুকে মরতে হয়েছে। এই দেখো রানার লাশ। আমি ছাড়া এই পৃথিবীতে ওর আপন বলে আর কেউ ছিল না। রানাকেও আমার জন্য মরতে হয়েছে। তুমি বলো বাবা, আমি আর কত লাশ দেখব? আমি আর কত লাশ দেখব? বস, কাছের মানুষের লাশ দেখতে কেমন লাগছে তোর? বলেছিলাম না তোকে পাগল করে দেব? তাই তোকে বদ্ধ পাগল বানানোর জন্য তোর প্রেমিকাকে আমি ক্লাইম্যাক্সে ব্যবহার করব। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ললিতা বলো। ডন, আমাকে তুমি বাঁচাও। ওরা আমাকে আটকে রেখেছে। আমি বাঁচতে চাই ডন। আমার জন্য অন্তত এই উপকারটা করো। ললিতা, ললিতা! গেল কোথায়? ট্রেনের হুইসেলের শব্দই বলে দেয় ললিতাকে ওরা যেখানে লুকিয়ে রেখেছে তার আশেপাশে কোনো রেল স্টেশন আছে।
ডন ললিতা, ললিতা, ওরা আমার চোখের সামনে রানাকে রাস্তার একটা কুকুরের মতো ওই বেলচা দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এইবার তুই তোর ডার্লিং মিস্টার কিং এর মৃত্যুটাও তোর চোখে একইভাবে দেখবি। এই, ওকে মেরে ফেল। ওসমান ভাই, ওসমান ভাই মারো ওকে। ললিতাকে আমিও কিং এর মৃত্যুটা দেখাতে চাই। কি অবাক লাগছে? আমি তোদের কাছে যা বলেছিলাম সব মিথ্যে বলেছিলাম। আমি ওসমান ভাইয়ের সাজানো নাটকে অভিনয় করেছিলাম। আমার সাথে প্রতারণা করে কেউ বাঁচতে পারে না, তুইও পারবি না। তুই আবারও ভুল করলি। শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না। আমি কিং, ডন নাম্বার 1। তুই আমার বৃদ্ধাশ্রমের মাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছিস। ললিতার দাদি আর ছোট ছোট মুন্নি, টিয়া আর বকুলকে খুন করে ললিতার চোখে তুই আমাকে খুনি বানিয়েছিস। তুই আমার ভাইয়ের মতো সবচেয়ে আপন রানাকে মেরেছিস। আমি তোকে বলেছিলাম আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেছিলাম তোর লাশ দেখার জন্য একটা লোকও বেঁচে থাকবে না। চারিদিকে তাকিয়ে দেখ, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এবার তোকে বেওয়ারিশ লাশ বানিয়ে আঞ্জুমান মফিদুলের গাড়িতে তুলে দেব।
তোমার মতো আজ আমিও একা, আমারও কেউ নেই। বন্ধুবিহীন এই জীবনে তুমি ছিলে, কিন্তু এখন তুমিও নেই। ডন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। রিয়েলি আই লাভ ইউ, আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা এমন কোথাও চলে যাই যেখানে আমাদের কেউ চিনবে না। আমরা নতুন করে আবার নতুন জীবন শুরু করব। Mr. King, you are under arrest.